গত কিছুদিন আগে পদত্যাগ করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, এবং তিনি পদত্যাগ করার পর কিন্তু বিসিবির হাল ধরেন সাবেক নির্বাচক ফারুক আহমেদ, এবং এরপর কিন্তু বেশ কয়েকজন পরিচালক বিসিবির তারা কিন্তু আত্মগোপনে ছিলেন, ফলে বিসিবির যে একটি সুন্দর শৃঙ্খলা সেটি কিন্তু আসলে কোনোভাবে চালানো সম্ভব হচ্ছিল না। তবে অবশেষে 3 পরিচালক কিন্তু পদত্যাগ করেছেন। এই 3 জন পরিচালকের মধ্যে একজন হচ্ছেন অন্যতম, একজন হচ্ছেন শফিউল আলম নাদেল, এবং ওনার সাথে আরো ছিলেন ববি সহ আরো কয়েকজন, এবং শীঘ্রই আরেকজন পরিচালকও পদত্যাগ করবেন বলে আমরা বিসিবির একটি বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি। তারই সাথে গতকাল সিলেটের এয়ারপোর্ট বিমানবন্দরে যুবলীগের 2 নেতা এবং সাবেক মন্ত্রী ভাগ্নে ভ্রমণ পালাতে গিয়ে কিন্তু তারা পুলিশের হাতে আটকে গিয়েছেন, এবং এর ফলে কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি সেটি যদি আমরা একে একে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন লাইভের শুরুতে একটু কমেন্ট করবেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এবং শফিউল আলম নাদেলের পদত্যাগের বিষয়টি আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্টস করবেন। অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে পদত্যাগ করেছেন শফিউল আলম নাদেল, তিনি বিসিবির নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। আজ বৃহস্পতিবার 29 আগস্ট বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা 15 বছর বাংলাদেশে শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। দলের পতনের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতারা, আর যারা দেশে আছেন সকলেই আত্মগোপনে। নাদেল তাদের একজন। টানা দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছেন নাদেল। একই সঙ্গে মৌলভীবাজার 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি। নাদেল ছাড়াও ইতিমধ্যে পদত্যাগ করেছেন বিসিবির আরো 2 পরিচালক, জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি। তারা দুজনই জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর ছিলেন, এবং গুঞ্জন আছে বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটু শীঘ্রই পদত্যাগ করবেন। তিনি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, এবং তারই সাথে সিলেট থেকে যেতে হচ্ছে সাবেক বিচারপতি মানিককে। আমরা যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও HM শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে হেফাজতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে সিলেট থেকে তাকে ঢাকায় হস্তান্তর করা হতে পারে। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় আদাবর থানা এলাকায় পোশাক শ্রমিক রুবেলকে হত্যার ঘটনায় মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় গত পরশু। তবে এই বিষয়ে শুনানির জন্য আগামী 3 সেপ্টেম্বর দিন ধার্য রেখেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সেদিন তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে। ফলে সিলেট থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকায় নেওয়ার প্রয়োজনীয়তা দেখা মিলেছে, এবং বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ওই মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকার আদালতে হাজির করতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তাকে কখন ঢাকায় নেওয়া হবে। জানা গেছে, ছাত্র জনতার আন্দোলন চলাকালে নিহত হন পোশাক শ্রমিক রুবেল। এ ঘটনায় বাদী হয়ে গত 22 আগস্ট আদাবর থানায় মামলা করেন, এবং মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামসুদ্দিন চৌধুরী মানিক, সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস সহ 156 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া এই অজ্ঞাত আরো 400 থেকে 500 জনকে আসামি করা হয়। গত শনিবার 24 আগস্ট সন্ধ্যায় শামসুদ্দিন চৌধুরী মানিককে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক জখম ও স্পর্শকাতর স্থানে আঘাত ছিল, এবং সেদিন 2 দফা অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় গতকাল বুধবার তাকে সাধারণ কেবিনে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান যে বর্তমানে উসমানী হাসপাতাল সাধারণ কেবিনে কারা হেফাজত ভর্তি রয়েছেন তিনি। তার শারীরিক দুর্বলতা আছে। এর আগে গত শুক্রবার 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলায় ধনা সীমান্তে ঢাকা এলাকা থেকে সাবেক বিচারপতি মানিক বাংলাদেশ বিজিবি পরদিন 54 ধারা গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে হাজির করার সময় তিনি জনরোষে পড়েন। এরপর ডিম জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা মারধর করা হয়। এদিকে গত রোববার রাতে কানাইঘাট থানা পুলিশ বাদী হয়ে মানিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন, এবং ভারত অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে মামলা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। এছাড়া সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এবং আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটি করে কমেন্ট করবেন।
আমরা যদি আরেকটি নিউজ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একে একে। শুক্রবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না এমন একটি লিস্ট আপনারা পেয়েছিলেন, এবং যদিও বিদ্যুতের যে একটি তীব্র সংকট আসলে শুরু হয়েছে সারা দেশে, সেটি কিন্তু আস্তে আস্তে কমে আসবে বলে বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়েছে। এবং আমরা সবসময় আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে সারা দেশ তীব্র তাপদাহ, এবং তীব্র এই তাপদাহে পড়ছে সাধারণ মানুষ, এবং যত সময় যাচ্ছে ততই এই তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে কিন্তু আরেকটি দুঃসংবাদ দিচ্ছে আবহাওয়া অফিস, বাংলাদেশ মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং বঙ্গোপসাগর দুর্বল অবস্থা রয়েছে। এই অবস্থা সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহে ক্রমান্বয়ে দেশের গরম বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সাথে করে সিলেট বিভাগের রাতের তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার 30 আগস্ট আবহাওয়া অফিসের আগামী 3 দিনের পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়ে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বদরুর রশিদ জানায়, শুক্রবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টা বলা হয়েছে এবং ঢাকা, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এবং এতে কিন্তু আসলে সারা দেশে তীব্র তাপদাহে বর্তমানে আসলে দেখা দিয়েছে। সিলেটও কিন্তু তীব্র তাপমাত্রা, এবং এই তীব্র তাপমাত্রায় কিন্তু অনেকে আসলে হিমশিম খাচ্ছেন এই গরমের ফলে। এবং আমরা সকলে আসলে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তীব্র তাপদাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং আমরা সকলে আসলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির জন্য। এবং এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের প্রায় 52 লক্ষ মানুষ। এবং অভিজ্ঞতা মাধবপুর পৌরসভার কৃতি সন্তান অ্যাডভোকেট আয়েশা আক্তার সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। অ্যাডভোকেট আয়েশা আক্তার দীর্ঘদিন সুনামের সাথে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বহু মামলায় সম্পাদন করেন, এবং তিনি মাধবপুর পৌরসভা 3 নং ওয়ার্ডের মরহুম হাজী আজিজুর রহমানের বড় কন্যা এবং মাধবপুর বাজারের ব্যবসায়ী ফারুক রানার ছোট বোন। উল্লেখ্য, গত 28 আগস্ট রাতে এই নিয়োগ বাতিল আলাদা প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ে। সলিউটর রানা, নাহিদ আক্তার এবং সুপ্রিম কোর্টের 161 আইনজীবীকে সহকারী অ্যাটর্নির রুলের পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দিয়েছেন। রাষ্ট্রপতি এছাড়া 66 আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবং এটি কিন্তু সিলেটবাসীর জন্য গৌরবের একটি বিষয়। সিলেটের এই কন্যা তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। এবং তারই সাথে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশরাক আলী খান পান্নায় মারা গেছেন বলে খবর পাওয়া গিয়েছিল। তার লাশ ভারতের মেঘালয় রাজ্য থেকে উদ্ধার করা হয়। এদিকে মেঘালয় পুলিশ বলছে পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর পেয়ে যে গত 26 আগস্ট পূর্ব জৈন্তা পাহাড়ে দোনাবুই গ্রামের একটি সুপারি বাগানের ভেতর থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়, এবং এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। মর্দের কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয় যে পান্না ময়নাতদন্ত প্রতিবেদন থেকে বোঝা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কপালের ঘর্ষণ ও ক্ষতের চিহ্ন ছিল। মর্দেহটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে আত্মগোপনে ছিলেন ইশাক আলী খান পান্না। সেদিন তার পিরোজপুর শহরের পারেরহাট সড়কের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পান্নার গ্রামের বাড়ি পিরোজপুর কাউখালী উপজেলায় বেকুলিয়া গ্রামে। তবে গ্রামের বাড়িতে তার যাতায়াত তেমন নেই। পিরোজপুরে গেলে শহরের বাড়িতেই থাকতেন তিনি। আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের 1994 সালের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন পান্না। ওই সম্মেলন নির্বাচিত সভাপতি একেএম এনামুল হক শামীমের পর্যায়ক্রমে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একাধিকবার এমপি পান্না বরাবরই এসবের বাইরে ছিলেন। 2008 সালের নির্বাচনে পিরোজপুর 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান পান্না। পরে 14 দলীয় জোট নির্বাচনের কারণে সরে যেতে হয় তাকে। এবং পেশাগত জীবনে বীমা কোম্পানির ডায়মন্ড লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা। সুপ্রিয় দর্শক, অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছে।